যেই দিন আমার প্রবাসী স্বামীর ৫ লাখ টাকা ৩ ভরি গহনা নিয়ে একটা বড়লোক ছেলের হাত ধরে পালিয়ে যায়, তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র ৬ মাস। শাশুড়িকে বললাম, মা আমার ব্যাংকে একটু কাজ আছে, বাবুকে আপনি দেখেন। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি যে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারি পরপুরুষের হাত ধরে, তারা এটা কখনো ভাবতে পারেনি। ব্যাগের মধ্যে আগের দিন রাত্রি সব টাকা উঠিয়ে রেখেছিলাম, গহনাগাটিও। পরের দিন নীরব আসে, নীরবের হাত ধরে আমি পালিয়ে যাই। আমি তখনও জানতাম না নীরব বিবাহিত, তার ২-৩টে স্ত্রী আছে। নীরবকে বিয়ে করার ২ বছর পর নীরব আমাকে ইন্ডিয়া পতিতালয়ে বিক্রি করে দেয়। আমার স্বামী লাবু, উনি একজন কাতার প্রবাসী, একদম সাদামাটা একজন মানুষ। উনি যে কাতারে ব্যবসা করে, ওনাকে দেখলে একটু বুঝতেই পারবে না। আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমার প্রতিটা কথাই সে বিশ্বাস করত। কিন্তু তার সাদামাটা চলাফেরা, সাদামাটা জীবন আমার একদমই পছন্দ হতো না। আমার মনে হতো এই মানুষটা আমার জন্য যোগ্য না, আমি তাকে বিয়ে করে ভুল করেছি। তবে তার সংসার আমি ছেড়ে যেতে পারছিলাম না। আমার শ্বশুর শাশুড়ি তার চাইতে আমাকে বেশি ভালোবাসতো। আমার ভুলগুলো তাদের কাছে যেন সঠিক হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবে এই সংসার থেকে বের হতে পারছিলাম না। আর আমার স্বামী সাদামাটা জীবন আমার একদমই পছন্দ হতো না। তখন আমার জীবনে আসে নীরব, ফেসবুকে পরিচয় হয় তার সঙ্গে। আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। নতুন নতুন শাড়ি কিনে কিনে ছবি তুলতাম, সেগুলো ফেসবুকে পোস্ট করতাম। প্রতিটা পোস্টে নীরব লাভ রিয়াক্ট দিত, অনেক সুন্দর সুন্দর কথা লিখতো। তার প্রতিটা কথাই যেন তার ব্যক্তিত্ব পরিচয় দিচ্ছিল। মনে হচ্ছিল মানুষটা না জানি কতটা মহান আর কতটা উদার মনে। প্রতিটা পোস্টে আমার এত সুন্দর করে কমেন্ট করতো, চোখে পড়ার মতো। তার প্রতিটা কথা, প্রতিটা লাইন মন ছুঁয়ে যেত। তার এরকম কমেন্ট করা দেখে আমি আরো বেশি বেশি ছবি পোস্ট করতাম। সুন্দর সুন্দর 3 পিস পরে ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করতাম। আর প্রতিটা পোস্টে সে লাভ রিয়াক্ট দিত, এত সুন্দর করে কথাগুলো লিখতো, না জানি আমার মনের কথাগুলো তার কমেন্টে ভেসে উঠতো। একদিন বাধ্য হয়ে আমি তাকে রিপ্লাই করলাম, এত সুন্দর করে কথা কিভাবে জানেন, আপনি কি কবি? সেখান থেকে সে আমাকে মেসেঞ্জারে নক করে। মেসেঞ্জারে একটু একটু কথা হতো। নীরবের সঙ্গে যখন আমি কথা বলতাম, আমার স্বামী লাবু ফোন দিলে আমার খুব বিরক্ত লাগতো। তার কথাগুলো যেন আমার অগোছানো লাগতো। মনে হতো নীরবের কথায় যেন আমি মধু খুঁজে পেয়েছি। নীরবকে আমি বলতাম, এত সুন্দর করে আপনি কিভাবে লিখতে পারেন, আর এত সুন্দর করে আপনি কিভাবে কথা গুছিয়ে বলতে পারেন, বলতে পারেন? আপনার কথার তো আমি মায়ে পড়েছি। নীরব লজ্জা পেয়ে মুস্কি হাসির ইমোজি দিত। ধীরে ধীরে নীরবের সঙ্গে আমার কথোপকথন হতেই থাকে। সময়টা যেন আরো লং টাইম হয়ে যাচ্ছিল। নীরব একদিন আমাকে নিজেই বলল, আখি, আমি কি তোমার বন্ধু হতে পারি? তুমি দেখতে অনেক সুন্দর। কিছু মনে না করলে জানতে পারি তোমার হাজবেন্ড কি করে? আমি তখন তাকে সবকিছুই বললাম, আমার হাজবেন্ড একজন প্রবাসী। তখন আমি তাকে বলি, আমার কাছে মনে হয় জানো, আমার হাজবেন্ড আমার জন্য পারফেক্ট না। এত সাদামাটা জীবন মানুষের চলে না। নীরব তখন আমার কাছে পারমিশন নিয়েই বলল, কিছু মনে না করলে আখি, একটা আমি কথা বলতে পারি? তোমার মতো এত সুন্দর স্মার্ট মেয়ে আসলে এরকম স্বামী যায় না। তুমি কিছু মনে করো না। নীরবের এই কথাটা যেন আমার মনের কথা ছিল। নীরব কথাটা শেষ করার আগে আমি ধরলাম, না না নীরব, তুমি ঠিকই বলেছ। এমন স্বামী সংসার আমি বোকা আঁখি দেখেই করে যাচ্ছি। নীরবের সঙ্গে কথা বললে যেন আমি শান্তি খুঁজে পেতাম। নীরবের কথাবার্তা আমার জন্য দামি দামি গিফট, আমার শ্বশুর বাড়ির ঠিকানা একদম পাঠিয়ে দিত। আমার স্বামীকে বলতাম আমার বান্ধবী আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। আমার শাশুড়ি এত দামি দামি গিফট দেখে আমার হাত জড়িয়ে ধরে কান্না করে বলতো, মা সত্যি কি এটা তোর বান্ধবী পাঠিয়েছে? একটু বলবি? আল্লাহ আমার ছেলেকে ডায়মন্ডের রিং কেনার সামর্থ্য দিয়েছে। তোর যা চাই আমার ছেলে কিনে দিবে। তুই আমাদেরকে কখনো রেখে যাস না রে মা, আমরা তোকে অনেক ভালোবাসি। আমার শাশুড়ির কথাগুলো যেন কাটার মতো আমার শরীরে বিঁধত। যত দিন যাচ্ছিল, লাবু আমার স্বামীর প্রতি তত আমার বিরক্ত চলে আসতো। মাঝে মাঝে আমি বলেই ফেলতাম, এতবার ফোন দাও কেন? বোঝো না তুমি আমি কি চাই? তোমার মতো গাইয়ের সাথে আমার মতো একটা মেয়ে যায়? আমার স্বামী শুধু হাসতো আর বলতো, আমার সুন্দরী বউ তো আছে, আমি অসুন্দর হলে কি হবে? নীরবের দামি দামি গিফট, কথা বলা স্টাইল, গুছিয়ে কথা বলা, লেখা, সবকিছু যেন আমাকে অন্য একটা জগতে নিয়ে যাচ্ছিল, যেটা এতদিন আমি খুঁজতেছিলাম। কিন্তু তখনও নীরব আমাকে বলেনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওর আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছিল। কিন্তু আমি ওকে ভালোবাসি প্রকাশ না করে থাকতে পারছিলাম না। এইদিকে আমার স্বামীর প্রতিনিয়ত আমাকে ফোন করা, 6 মাসের বাচ্চাটাও আমার কাছ থেকে আমি দূরে সরিয়ে দেই। ওকে আমি বেস্ট ফিডিংও করাতাম না। বাচ্চাটার প্রতি মায়া আমার সরে যাচ্ছিল। কিছুই যেন ভালো লাগছিল না। সবকিছুর বিনিময়ে নীরবকে আমি কাছে চাই। আমি বাধ্য হয়ে একদিন নীরবকে বলেই ফেললাম, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, না আমি শুধু তোমাকে ভালোবাসি? নীরব আমার কথা শুনে চোখে পানি চলে আসলো। ভিডিও কলে সে চোখের পানি মুছে বলল, আখি, এতদিন পর আমার মনের কথাটা তুমি বুঝতে পেরেছো? আমি যে তোমার জন্য আকুল হয়ে আছি। তুমি কি এই কথাটা এতদিন আমার বুঝতে পারোনি? তুমি কি আমার চোখের ভাষা দেখেও বোঝোনি? ওর কবির মতো বলা প্রতিটা কথা যেন আমার হৃদয় স্পর্শ করছিল। আমি তখন নীরবকে বলি, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বুঝাতে পারবো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে নিয়ে যাও।
আমার কথা মতো নীরব আমাদের শহরে চলে আসে। আগের দিন রাত্রে ৫ লাখ টাকা ৩ ভরি গহনা যেটা আমার কাছে ছিল আমি ব্যাগে রেখে দেই। পরের দিন সকালে আমার মেয়েটাকে আমার শাশুড়িকে দেই আর বলি, মা আমার ব্যাংকে কাজ আছে, আমি আধা ঘন্টা ১ ঘন্টার ভিতরে চলে আসবো। শ্বশুর শাশুড়ি কোন অক্ষরেও টের পায়নি যে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারি। কারণ তারা আমাকে অনেক বেশি বিশ্বাস করত, ভালোবাসতো। আমি আমাদের শহরে যাই, সেখানে নীরব দাঁড়িয়ে ছিল। আমাকে দেখে নীরব দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, ফাইনালি তুমি আমার। আমার চোখের ভাষা মনের ভাষা এতদিন বুঝতে পেরেছো? আমাকে কাছে পেয়ে নীরব হাট করে কতটা যে মুখে কিস দেয় সেটা বলার বাহিরে। আমাকে নিয়ে যায় ঢাকায়। ঢাকায় যেয়ে আমরা আগে কাজী অফিসে বিয়ে করি। তার পরের দিনই ধুমধাম করে কমিউনিটি সেন্টারে ৬০-৭০ জনের আয়োজন করে নীরব। ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে দাওয়াত দেয়। আমার স্বামীর কাছ থেকে আমি যে গহনা এনেছিলাম ওই গহনার টাকা নীরব ছুঁয়েও দেখেনি। নীরব বড় সীতাহার, চিকহার, হাতের বালা, আংটি, বাজু কোনো কিছু আমার কমতি রাখেনি। ১৫-২০ লাখ টাকার অলংকার কিনে আমাকে জাস্ট একটু পুতুল সাজিয়ে কমিউনিটি সেন্টারে বসিয়ে রাখে। আমি নিজের সাজসজ্জা দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি রাজ সিংহাসনে রানী হয়েছি। কই আমার স্বামী আর কই নীরব। আসমান জমিন পার্থক্য। ওর ফ্রেন্ডরা এসে এক একজন টাকার বান্ডিল দিচ্ছিল, কেউ গোল্ড দিচ্ছিল, কেউ এনে চেক লেখে হাতে চেক দিয়ে যাচ্ছিল। সবকিছু দেখে যেন আমি এক স্বপ্নের জগতে চলে গিয়েছি, যেটা আমার কল্পনার অতীত। এত লাইটিং, এত সাজসজ্জা, এত দামি গহনা, পুরো শরীরটা আমার স্বর্ণ দিয়ে ভরা। নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি আমার স্বপ্ন ছিল, না সত্যি আল্লাহ আমাকে দিয়েছিল? হাজারবার আল্লাহর কাছে শুকরিয়া করি। নতুন জীবনে পা রেখে সবকিছু জানি স্বপ্নের মতো। ২ মাস এভাবে খুব ভালোভাবে যাচ্ছিল। ঢাকা গুলশানে বড় একটা অ্যাপার্টমেন্টে নীরব আমাকে নিয়ে থাকতো। হেল্পিং হ্যান্ড সবকিছু কাজ করে দিত, কিন্তু নীরব রাত বিরাতে বাসায় ফিরতো। যখন তখন বাইরে চলে যেত। খিটখিটে মেজাজ থাকতো, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত। এমন কোনো নেশা নাই নীরব করতো না। মেয়ে বন্ধু, ছেলে বন্ধু সবকিছুই নীরবের ছিল। আমি অনেক বায়না করি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, নীরব নিতে চায় না। আমি একরকম জোর করি, তারপর নীরব আমাদের বিয়ের ৩ মাস পর আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। যে জানতে পারি নীরবের আরো ৩টা বউ আছে, আমি ৪ নম্বর। নীরব এত সুন্দর, স্মার্ট, তার কথাবার্তা, তার চেহারা দেখে কেউ বুঝবে না যে নীরবের আরো ৩টা বউ আছে। শুনে যেন পায়ের নিচ থেকে আমার মাটি সরে যায়। এই লাইভ স্টেটের ২য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।